তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্রভাবে কথা বলে। সবাই বলে ওর মতন ভালো ছেলেই হয় না। ধরে ওর গায়ে ধর। কি হলো? কেন হলো? কান্না করতেছি, ওরা বলতেছে যে এটা কেন হইছে? কেন? আমি কি করছি? অপরাধ কি আমার? যে ছেলে জিম করে নাই, মানে শুকনা ছিল, সে জিমে ঢুকলো। আমার নাম জেসমিন আক্তার মিম। মিমের বয়স কত? আমার বয়স 25। 25 বছর। জন্ম জেলা? কুমিল্লা চান্দিনা। এখন থাকেন কি ঢাকাতে? বর্তমানে হ্যাঁ, ঢাকায় আছে। বলেন মিম। আমার আব্বুর প্রথম পক্ষ ছিলেন, দ্বিতীয় পক্ষ হলো আমার আম্মু। ওকে। দ্বিতীয় পক্ষের সন্তান শুধু আমি। আমার জীবনটা ছিল টানাটানি। কখনো বাবার সাথে কখনো মায়ের মায়ের সাথে? সাথে, হ্যাঁ। তো এক সময় আমার আব্বু মারা যায় এবং কি আমার আব্বুর সাথে আমার আম্মুর ডিভোর্সও হয়ে যায়। আপনার বাবা মারা যাওয়ার আগে আপনার মায়ের ডিভোর্স হয়ে গেছে। Divorce হয়ে সো যায়। তো বাবা মারা যাওয়ার পর কার সঙ্গে থাকলেন? বাবা মারা যাওয়ার পরে আমি আম্মুর সাথে থাকা শুরু করি। আব্বু মারা যাওয়ার কিছুদিন আগে, প্রায় ধরেন মাসখানেক আগে, আমার আম্মু তখন কি করে একটা বিয়ে করে ফেলে। তো কিন্তু আমার আম্মুর তখন মোটামুটি ভালো টাকা ছিল। শাড়ি কাপড় বলেন, এগুলো ইন্ডিয়ান থেকে ডাইরেক্ট নিয়ে এসে নামাতো। সে একটা পুরুষের মতনই কাজ করতো। মানে আমি ওই লোকটাকে কখনো বাবা হিসাবে গ্রহণ করিনি। আমি কিন্তু বরাবরই তাকে মামা ডাকি। ওই লোকটা কিন্তু আগে বিয়ে হয়নি। আমার আম্মু তার ফার্স্ট ওয়াইফ ছিল। এক সময় পরে দেখা যাচ্ছে যে আমার আম্মু, মানে ওই আঙ্কেলটা, মানে মামাটা আর কি, এক একদিকে মেয়েদের সাথে উল্টাপাল্টা করে। আমার আম্মুর তখন মাথায় কাজ করতেছিল না, হঠাৎ করে সে, মানে আমাদের যে জমি জমা আছে না, সব আমার আপন খালামণির কাছে বিক্রি করে দিছে। বিক্রি করে সে ঢাকা চলে আসে আপনাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে, এবং কেউ নাও ছিল সেখানে। আবার আমার একটা ছোট ভাই হয়। যখন আমি মোটামুটি বুঝি, 14 বছর চলে, কখনো মাদ্রাসায় পড়ছি, কখনো স্কুলে পড়ছি। পড়ানোর জন্য মানে আমার চাইতে আমার আম্মুর চেষ্টা ছিল। আবার স্কুলে ভর্তি হলাম, গার্লস স্কুলে পড়তাম আর কি। সেখানে একটা ক্লাসমেট ছিল, তো ওর সাথে আমি পড়তাম। ওর মামা স্কুল থেকে নাও আসা করার জন্য আর কি আসতো। তো উনা আমাকে দেখে। ক্লাস 6 এর ঘটনা? হ্যাঁ, এটা 6 এর ঘটনা। ওকে। কোথায় যাচ্ছি, কোথায় থাকতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, সবকিছু জানে, কিন্তু ওনার সম্বন্ধে আমি কিছু জানতাম না। তো বলতো, মিম তোমার নাম্বারটা দাও। পরে আমার আম্মুর নাম্বার দেই, দেওয়ার পরে আমি ও নাম্বারটা নিই। ওনা ফোন দিলে বলতো, তোমার ভয়েসে না, আমার তোমার ভয়েস শুনে মনে হচ্ছে তুমি অনেক সুন্দর গান জানো, একটা গান বলো মিম, এরকম বলতাম। পরে আমি গান করতাম, মানে গান গাইতাম। গাইতে গাইতে এক সময় মানে কথা বলতে বলতে প্রায় 3-4 মাস হয়ে যায়। আম্মুর ফোনে হ্যাঁ। কখন? আম্মু বুঝতো না? না, আম্মু জানতো না। বলতাম তো এরকম ধরেন প্রায় 1 বছরের কাছাকাছি, ধরেন একটু কম হবে, কখনো টাচ ফোন ইউজ করিনি। এই ছেলে আমাকে দিছে। ক্লাস 6 এ থাকা অবস্থায়? হ্যাঁ, 6 এ। আপনার মা জিজ্ঞেস 1 করেনি ফোন বছরের মধ্যে। ফোন কোথায় পাইলি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছে। আপনি কি আনসার দিয়েছেন? আমি বলছিলাম কি, আমাকে দিছে কে, একটা ছেলে দিছে। কেন নিছস, কি সম্পর্ক? আপনি সত্য কথাটাই বলছেন? হ্যাঁ। আমার আম্মুরও কথা হয়েছে কি, যে এখন এগুলা কথাবার্তা বলিস না, ওর ফোন নিছে, ও দিয়া দিস। ও কিন্তু তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আপনি তখন ক্লাস 6 এ? হ্যাঁ। পরে আমাকে বললো যে আমি তোমারে বিয়ে করব। মানে আমার তখন মন হাস্যকর লাগলো, কিসের বিয়ে করবে, মানে এগুলো কি বলে, আজব। অবহেলা করা শুরু করলো, মানে ভাল লাগে না, আর কথা বলবো না এরকম। পরে না আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকতো। তখন আমি দেখা যাচ্ছে উল্টা পাল্টা অনেক কথাই বলতাম। বলার পরে ও কান্না করতো। পরে এক সময় আমার আম্মুর কানে গেছে। আমার আম্মু কথা হইলো কি, তুই কথা বললি কেন, আর যদি না হয় তোর ফোন নিলে কেন? তা আমি ওখানে ফোন ব্যাক দিয়ে দিব। পরে আমার আম্মু বুঝাইছে, পরে আমি রাজি হয়ে গেছি। আমার আম্মুর কথা হয়েছে কি, আমি আর একটু বড় হই, বিয়ে হয়ে যাক, এঙ্গেজ করে ফেলবো না, যদি তোমার ফ্যামিলি রাজি হয় তাইলে আমরা দিব, সমস্যা নাই। মানে আপনার মা কথা বলছে? হ্যাঁ, আমার মার সাথে কথা হয়েছে ফোনে। ভাই কিছুদিন পরে জানতে পারি কি জানেন, তার নিকাতন বাড়ি আছে। ছেলে আমাকে কিন্তু এগুলো বলেনি। ও বলছে কি জানেন, ও ভাড়া থাকে। তাহলে ও আমার সাথে এই বিষয়টা মিথ্যা বলছে। কি মানে করা যায়? বড় লোকের কাছে আপনার? আমি করব না, আমার আম্মু বাদ আমি করব না। গুলশান নিকেতনে বাড়ি এই ছিল? গুলশান নিকাতন। অলসো ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ। পরে সেলফ রেসপেক্ট, মানে আত্মোপলব্ধি। আমার স্ট্যাটাস এটা, সো আমি বড় লোকের একটা ছেলেকে যদি বিয়ে করি আমাদের সাথে ম্যাচ হবে কিনা, এটা হচ্ছে বিষয়। তো আমার আম্মুর কথা, সেখানে তোর পড়াশোনা শেষ হয়ে যেতেছে, স্কুল তো যাওয়া সম্ভব না। আমার আম্মু তাড়াতাড়ি করে বললো কি, এক কাম করি, তুমি এক কাজ করো, ওর মামার বাসায় পাঠাই। ওর মামার বাসার থেকে যত টাকা খরচ লাগে, আমার যদি সামর্থ্য না থাকে, বিয়ের যত খরচ আছে আমি ওখান থেকে গ্রহণ করবো, সব দিব। ওখানে ভালো পরিবেশ, আমার মামার সবকিছু আছে, ওখান থেকে বিয়ে দিব। ঠিক আছে। আমিও চলে গেলাম। মামার মেয়ে আছে, ও মাজার রোডে থাকে, ওখানে আমি গেলাম। ওখানে আমার মামা বলছে আমাকে স্কুলে ভর্তি করে দিবে, দেওয়ার পরে আমি ওখানে পড়াশোনা করব। ওই ছেলের সাথেও কথা বলছে আমার মামারা, বলছে হ্যাঁ অপেক্ষা করো, দিব। আমি তো ওকে পছন্দই করি না, বিরক্ত ফিল। ও ফোন দিলে আমি সব সিমটিম অফ করে ফেললাম। আমাকে ফোন দিয়েছে বললাম না, আমি ফোনটা কিন্তু ব্যাগ দিতে চাইছি, বুঝছেন, ও নেই, না নিলে তো আমি এটা ফেলে দিতে পারি না। তখন এই ক্ষেত্রে আমার কাছে ছিল, কারণ ওই তখন আমি তার সাথে কথা বলতাম। আমার মামার মেয়ের বাসায় যে আমি যেখানে যে উঠছি আর কি, যেখানে মানে থাকে পড়াশোনা করবো। হ্যাঁ। পরে আমার ব্যাটারির তো সমস্যা হয়, ব্যাটারি চেঞ্জ করতে যাই, মানে এগুলো নিয়ে ওই দোকানে ওই ছেলেটা কাজ শিখতো। ঠিক আছে। পরে আপনার বাসার পাশে কোনো দোকান? মামার বাসার থেকে ধরে এই যে সামনে নিচে এরকম। ওকে, সো ওই দোকানে যেতেন, ওই দোকানে একটা ছেলে কাজ করতো, কাজ শিখতো। কাজ শিখতো। হ্যাঁ। ওকে। তো ব্যাটারি চেঞ্জ করতে যে তখন আমি বলি যে ভাই আমার ফেসবুক আইডি খুলে দেখ। সেক্ষেত্রে তো অবশ্যই নাম্বার দিতে হবে।
নাম্বার দিয়ে ওরা ফেসবুক ঠিক মানে সবকিছু ওরা ঠিক করে দেয়, দিয়ে আমি বাসায় আসি। ওরাই খুলে দেয় হ্যাঁ, ফেসবুক? ফেসবুক সব খুলে দেয়। আবার ব্যাটারির সমস্যা ছিল, ব্যাটারিটাও চেঞ্জ করে দিছে। আমি বাসায় আসা না মানে আসতে না আসতেই ফোন চলে আসছে। আমি বললাম কে, হ্যালো কে, আপনি কে? কয় মানে ওনা আমার সাথে একটু আননোন পার্সন, মানে চিনি না এরকম একটা ভাব নিয়ে ভনিতা কথা করতেছে। বলে না, হ্যাঁ মজা নিচ্ছে। আমি বললাম আপনি কি পাগল ছাগল, আপনি কেন ফোন দিচ্ছেন? মানে আমার কথার সাইজ তেমনটা সুন্দর ছিল না, গুছায় কথা বলতে পারতাম না। পরে উল্টা পাল্টা বলতেছি, আপনি যা বলেন বকা দিলেও ভালো লাগে। এটা বলার পর আমি যখন বাসায় যাই আবারও কল দিচ্ছে, ঠিক আছে আমি আপনাকে রাতের মনে করেন আনুমানিক 9টা-10টা বাজে ফোন দিয়ে বলতেছি কি আপনি যদি আপনার যে সুন্দর কণ্ঠ, আমার মনে হয় কি আপনি যদি একটা গান শোনান আমি আপনাকে ডিস্টার্ব করবো না। মানে আমি ওনাকে একবার গান শোনালে ওনার কল দিবে না, ওই যে ওনাকে আমি বারবার, কারণ তখন আমি ব্লক লিস্টে বুঝতাম না। তা আমি বললাম প্রমিস, হ্যাঁ প্রমিস, আমি আর আপনাকে কল দিব না। পরে আমি মনে হয় আমি একটা গান শুনাই, একটা গান শোনানোর পরে আরেকটা গান শোনান। পরে ছেলে বলে আমি তো আপনার পিছে আর ছাড়তেছি না, কেন? আমি আপনার গানের প্রেমে পড়ে গেছি। পরে আমি নাম কথা বলবো, দেখেন ভাবেন আমি আপনারা ফ্রেন্ড। আমি বলছি ওকে ফ্রেন্ড, ঠিক আছে। তো কথা বলতে বলতে দেখা যাচ্ছে 2 মাসের মতন তার সাথে ফ্রেন্ডলি ছিলাম। হুম। মানে ওই ছেলে কি জানি করছে, ওর মা বাবা ওকে মানে সম্ভবত বাহিরে পাঠিয়ে দিছে। ওই ছেলে বলতে যার সাথে আপনার সম্পর্ক ছিল? ঝামেলা, হ্যাঁ হ্যাঁ। জি। ও আমাকে আস্তে আস্তে ফোন দেওয়া বন্ধ হয়ে গেছে এই 2 মাসে, ঠিক আছে। তা আমার জন্য ওটা একটা ভালো দিক ছিল। তখন আমার আম্মুকে ঠিক আছে তুই বাসায় আয়, হঠাৎ করে ভাই ওখান থেকে চলে আসি। হ্যাঁ, হুম। চলে আসার পরে না ওই ছেলেটা মানে একদম পাগল হয়ে গেছে। কই, আমি বললাম এমনি এমনি চলে আসছি, আমার আম্মু নিয়ে আসছে। কেন? আমি বলছি জানি না। হ্যাঁ, আমার জন্য যেন একটা কেমন কেমন জানি করতেছে, হুম। মিম আমি তোর সাথে দেখা করতে চাই। পরে আসছে, আমি দেখাও করছি, কারণ হচ্ছে ফ্রেন্ড, বলছি ফ্রেন্ড। হুম। হঠাৎ করে সেও আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। এই ছেলেটা কি সেই ছেলে যে ছেলে কাজ শিখতো? হ্যাঁ, আমি যখন তার সাথে কথা বলতাম না, হাদিস ছাড়া কোনো কথা মনে হতো না। আমি কিন্তু তখন তাহাজ্জুদ নামাজও পড়তাম, এবং কি অনেক মানে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। হুম। মানে সবসময় হাদিস সম্পর্কে কথা বলতো, ঠিক আছে। আমি ইমপ্রেস হয়ে যাচ্ছি, মানে তার হাদিসে আসলে কিন্তু কিছু না, যে তার টাকা ছিল বা কিচ্ছু না, একটা বেকার ছিল, একটা কাজ শিখতে আসছে, তার বাড়িও চিনি না, ঘরও চিনি না, কিচ্ছু চিনি না। হঠাৎ করে আমার আম্মু বুঝছে, ওই যে আমার আম্মুর প্রশ্ন এসে তুই ওই ছেলেকে বিয়ে করস না, এখন কেন এই ছেলের কথা বলবি? কিন্তু আমি কিন্তু এই ছেলের প্রতি দুর্বল হয়ে গেছি। আমার আম্মু পছন্দ করতো না, আমার মার কথা হইলে একদম মানে বেড়া মানুষের কথাই বলবি না। হুম। আমার সাথে রাগ করে আমার আম্মু হঠাৎ করে চলে গেছে। মানে তার কথা হয়েছে তুই জন বেড়ার সাথে মানে মানুষের সাথে কথা বলবি, তুই বল, আমি তোর সাথে আর তোর সাথে থাকবো না, আমি চলে যাবো। নাকি কোথায় রেখে গেছে? এই মামার বাসা ছিলাম না, আপনার আমার মামা? মামা, আপুর মামা, হ্যাঁ। ওদের কাছে রেখে গেছে? হ্যাঁ, আমারও জিদ চলে আসছে যে কেমন মা, সেভাবে চলে যাবে কেন? কিন্তু আমি ওর পিঠ ছাড়িনি। তা আমার কথা হলো, ওই ছেলে তো আমাকে একটা ফ্ল্যাটে দেখছি, মানে 2 তলা বাড়িতে দেখছে। কোন ক্লাসে পড়েন তখন? তখন এই মানে 6-7 ভর্তি হয়েছি আমি। তার মধ্যে কিন্তু 1 বছর গ্যাপ হয়ে গেছে না, যে এখান থেকে এখানে যাওয়া যায়, তো একটা স্কুলে ভর্তি হওয়া যায় না সাথে সাথে। ছেলের সাথে কিন্তু প্রায় 6-7 মাসের মতো কথা বলছি। আমারে বলতেছে কি মিম তোমার সাথে আমি আর দেখা করবো। তার আমি বলছি শুনেন, আপনি যে আমার সাথে রিলেশন করতে চান, তখন আমার মায়ের স্টোরি সব বললাম, মানে সবকিছু ভেঙে বলছি, এবং আমি কোথায় থাকি, কোন পরিবেশে থাকি, আমি সব দেখাইছি। তাও শুনে কিন্তু সে আমার সাথে রিলেশনে জড়াইছে। আপনি তার সম্পর্কে জানতেন যে তার সম্পর্কে সময়টাতে? আমি কিচ্ছু জানতাম না, তো তাকে আপনার এত কিছু কেন বলতে হবে? না এই জন্য তো আমি বলিনি। তারপরে যে কিন্তু 2-3টা খেয়াল করেন, যখন আমি একটু শেষ করি। 2-3টা ফ্যাক্ট। একটা হচ্ছে ফ্যামিলি গাইডেন্স খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে ল্যাকটা হচ্ছে ও যে বয়সটাতে এ ধরনের সম্পর্কে জড়াচ্ছে রিপিটেডলি, সেখানে ওকে গাইড করার মতো প্রপার মানুষটা নাই। ওর মা যেভাবে করছে গাইড, সেটা ওর জায়গা থেকে ও অ্যাকসেপ্ট করতে পারছে না। কেন পারছে না? সেটা হয়তো মেকানিজমে কোনো একটা প্রবলেম ছিল। এক একটা বাচ্চা এক এক রকমভাবে জিনিসগুলোকে ডিল করে। বাট এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাচ্চারা এরকমের সম্পর্কে অনেক সময় জড়িয়ে যায়। এটা আনকমন কোনো কিছু না। এটা হয়তো ইউটিউবের এরকম কন্টেন্ট দেখে অনেকের হয়তো মনে হতে পারে যে এটা হয় নাকি। হ্যাঁ, এটা হয়। এই বয়সটা খুবই উঠতি বয়স, এবং ওই যে গ্রামের লোকজন একটা কথা বলতো যে কাকপক্ষী যাকেই দেখি তাকেই ভাল লাগে। তো কিন্তু এইখানে একটা প্রপার গাইডেন্স, অতিরিক্ত শাসনও করা যাবে না, এবং একই সাথে এখানে বাবার যে অভাবটা সেটা কিন্তু গল্পের মধ্যে আছে। গল্পটা কোথায় দাঁড়াবে আমি জানি না, একটু শুনতে থাকি। মাঝখানে আমি সরে দিতেও চাইছিলাম, কারণ আমার আম্মুটা পছন্দ করতেছে না। হুম। সে আমাকে বলতো কি তুমি যদি আমার জীবনে সরে যাও আমি মরে যাবো, এটা করবো সেটা করবো। এরপর আমি এমনও মিথ্যা বলছি আমার আম্মু না আমাকে বিয়ে দিচ্ছে, হুম। তুমি আমার ভুলে যাও। এরপরে বলতেছে কি যে তোমার বিয়ে করবে আমি তাকে এটা করবো সেটা করবো, তোমার মেরে ফেলবো, মানে এই টাইপের কথা বলতেছে। হ্যাঁ, এগুলো দেখে দেখে না, সে তো আমার প্রতি খুব দুর্বল, আমিও তার প্রতি দুর্বল। পরে আমি তার সাথে কথা বলতেছি, বাবার বাসায় থাকতেছি, থাকতে থাকতে তখন তার সাথে সে কিন্তু মাঝে মাঝে ওই আমাদের যে এলাকা আছে না, মানে আশেপাশে আসতো, এসে দেখা করে চলে যেত। মানে তার সাথে মানে দূরে কোথাও আমি যাইনি,
মামি পরে বলছে কি দেখি ওই ছেলেকে আমারও দেখার আছে। আমারও কথা হলো ঠিক আছে, সে আমার স্থানটা দেখুক, হুম। দেখো পছন্দ না হলে চলে যাবে, না হলে না। পরে আমরা কি করলাম, আমার ওই মামির বাসায়, হ্যাঁ আমার একটা ভাবি আছে, ওনার রুমে আনলো। ওনার রুমে আনার পরে একটা মানুষ আপ্যায়ন যেভাবে করা লাগে আর কি, সেভাবে আপ্যায়ন করলো তাকে। হুম। ফ্যামিলি, পরিবেশ সবকিছুই দেখছে। হুম। দেখার পরে সে চলে গেছে। যাওয়ার পরে সে আমার সাথে তাও ঠিক মতো সুন্দরভাবে কথা বলতেছে। বলার পরে আমারে বলতেছে কি, মিম তোমার আম্মুরে বল আমি তোমার বিয়ে করবো। ও কি করে তখন? তখনও বেকার, কাজই শিখে, বয়স কত? ইন্টার কমপ্লিট করে ফেলছে, বিয়ে ভর্তিছে কিন্তু পড়ে নেই। আর আপনি তখন ক্লাস 7-এ পড়েন? 7-এ, হ্যাঁ। বিয়ের প্রস্তাব দিয়েছে, হ্যাঁ তারপর? দেখে মনে হবে এর মতন ছেলে আর পৃথিবীতে একটাও নেই। হ্যাঁ, আমার মামা মামি যে দেখছে সবাই পছন্দ করে ফেলছে, হ্যাঁ ভদ্রতা দেখে। তো আমার আম্মুরা এসব বলছে না ছেলেটা অনেক ভালো হবে, আপা রাজি হয়ে যান। আমার আম্মুরও কান বলতো ঠিক আছে দেখি। আমার আম্মুর মোট কথা হয়েছে যে আমাকে বিয়ে দিতে পারলেই বাঁচে। আমার আম্মু দেখলো, দেখার পরে আমার আম্মু বলছে বুঝলাম তুমি আমার মেয়ের ভালোবাসা, বিয়ে করবা, ঠিক আছে বিয়ে দিব, কিন্তু তোমার আম্মু কোথায়, তোমার বাবা মাকে নিয়ে এসো। ওই বিষয়টা আসলে বলে কি, আন্টি আমার বাবা মাকে আমি রাজি করাবো। আয়া করছে আপনি একবার বিয়ে করাই দেন, বিয়ে করে ফেললে তো মাইনা না মাইনা কই যাবো। আমার আম্মা কইছে যে না আমি এভাবে বিয়ে করাবো না, গার্জেন ছাড়া কোনো বিয়ে হইব না। জানো আমার আম্মা কইছে যে তুমি তো বিয়ে করবা, বিয়ের খরচ তো না হইলো মিনিমাম 5-10 হাজার টাকা আছে, তুমি কই পাইবা, তুমি তো কাজও করো না। কাছে আমি 5,000 টাকা ম্যানেজ করে দিব। আমার আম্মু কি করছে, 5,000 টাকা নিয়ে গেছে ওর থেকে। আমার আম্মুর বিয়ে পড়ে নেই, ওর ফ্যামিলির কথা বলছে, বলছে তাহলে ফোনে কথা বলাও, সেটাও পারবে না। তো আম্মু কাছে তাহলে ঠিক আছে যাও। আমার আম্মু টাকাও দেয় না, ওটা দেন। আমার আম্মু কাছে হে ফোন দিলে ফোন ধরবি না, হ্যাঁ খারাপ ভাববে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, শেষ। দুজনের সাথে যোগাযোগ ঠিকই আছে। আমাকে হঠাৎ করে একদিন বলতেছে জন্ম নিবন্ধন লাগবে। আমার বয়স কত, আসলে জন্ম নিবন্ধন বয়স আমার মাত্র তখন 14 বছর চলে। আমার জন্ম নিবন্ধন নিল প্রায় ধরেন না হলে মানে 18-19 বছর তখনই দিয়ে রাখছে, মানে অনেক ডাবল বয়স বাড়ানো। পরে মানে কাগজে সব বাড়াইলো, বাড়ানোর পর আমাকে ফোন দিল তুমি আইসো অমুক দিন। তাহলে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আমি গেছি। আমাকে একটা কাজু পিস ঢুকালে বলতেছে কি কেটা চিনো, আমাকে না কেটা কাজু পিস, আমি কি এখানে কি করবেন, বিয়ে করবো। আমাকে না এভাবে কিভাবে বিয়ে হয়, তুমি যদি এখন না করো তাহলে হেরা ভাববে আমি তোকে জোর করে আনছি, তাহলে আমাকে পুলিশে দিয়ে ফেলবে। ভাই এই কথাটা ও সত্যি বলছে। বলার পরে আমি তো তার প্রতি এমনি দুর্বল, এর মধ্যে আবার পুলিশের কথা বলছে, আমার ভিতরে ভয় ঢুকছে। আর আমি তো চাই না তাকে ধরে নিয়ে যাক। পরে আমিও কি করলাম, রাজি হলাম। হওয়ার পরে ওখানে এসে দেনমোহর মানে কাবিন টাবিন করলো। ওই হুজুরও কিন্তু আমাকে দেখে প্রথম বলছে, বাচ্চা একটা মেয়ে, এটা কিভাবে, সমস্যা নেই করেন। মানে ও এমন একটা ছেলে ছিল যেখানে যেত না ও ফ্রেন্ডলি হয়ে যেত, সবাই জানে যে ওর মতন ছেলে হয় না। সাক্ষী ছিল ওখানে? সাক্ষী ওর সব বাইরের লোক, মানে নিজের লোক কেউ ছিল না। আপনার পক্ষ থেকে কেউ ছিল না? কেউ ছিল না। পরে বিয়ে হয়েছে। আপনি ক্লাস 7-এ পড়েন তখন? হ্যাঁ হ্যাঁ। ওর বয়স কত হতে পারে? 12 থেকে 14 বছর সর্বোচ্চ? 14 বছরের, হ্যাঁ 14 একটু বেশি বা 1-2 মাসের এদিক ওদিক হবে। পরে আমার আম্মুকে ফোন দিছে, যে ছেলেটাকে আপনি বিয়ে করছেন সে আপনার মাকে ফোন দিয়েছে? ওই কাজেই দিছে। কাজে দিয়ে কি বলেছে? যখন বলছে যে ওর মারে ফোন দেন দেখি মানে রাজি কিনা, হ্যাঁ কি বলে। পরে আম্মুরও ফোন দিছে, আমি তো বলছি বিয়ে করাবো না, তারপরে যত মেয়ে চলে গেছে, কিছু হইলে আর আমরা জানি না, ওকে এটা হয় গো ব্যাপার, আমি আর জানি না। এটা আম্মু ফোন এটা বন্ধ করে দিছে। পরে ওদিন আমি বিয়ে করলাম। আমার মনে হচ্ছে যে মানে কেমন যেন একটা ভয়ও ফিল, মানে ভয় ছিল, মানে কোন আনন্দ ছিল না কিন্তু বুঝি না, কিন্তু ভয় ছিল। আমাকে বাসায় দিয়ে ও চলে গেছে। আমি যেহেতু আমার মামার বাসায় থাকতাম, আনুমানিক 6 মাস 4-5 মাস এরকম হবে। হঠাৎ তার কাজ শিখা শেষ, সে একটা জায়গায় জব নিছে। তখন আমি যখন বিয়ে করছি না, আমার আম্মু আমাকে ঘরে জায়গা দিবে না, মানে আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে না। ওই যাই ছেলেও বেকার, আমিও, মানে আমি তো তখন কিছুই করতাম না। আমার যে মামার বাসায় রেখে গেছে ওই মামা আবার একটু ভালো ছিল, মানে সব মামার থেকে ওনা একটু অন্য টাইপের, আমার প্রতি মানে মায়া ছিল। ওনার বাসায় থাকতাম, ওনার বাসায় খাওয়া দাওয়া সবকিছু করতাম। ও কিন্তু আমাকে কোনো হেল্প করতে পারতো না, মানে টাকা পয়সা বা এরকম আছে কোনো কিছু করতে পারতো না, আমিও চাইতাম না তার থেকে। পরে আম্মু কম বেশ টাকা ওই দিয়ে হেল্প করতো। এভাবে চলার পরে আমি আমার আলাদা একটা রুম নিলাম। রুম নেওয়ার পরে রুমের মধ্যে যা যা লাগে আম্মু লুকাই লুকাই সব কিনে, যেমন মা বা ওই বেটা বলতে কে? আপনার মামা? মামা, হ্যাঁ। মানে আপনার মার হাজবেন্ড? হ্যাঁ। মানে আপনারা একসঙ্গে থাকা শুরু করলেন? এক সপ্তাহ না একসাথে থাকা শুরু করে না, ওই যে বিয়ে করে ফেলছে, আলাদা একটা জানাজানি হয়ে গেছে না, প্রথমেই তো হয়ে গেছে। তখন আমার সবকিছুই আলাদা করতে হয়েছে। আমার মামার বাসায় রুম নিয়েছি। মামার বাসা মানে কি আপন মামার বাসা? হ্যাঁ আপন মামার বাসা। ওইখানে আলাদা একটা রুম নিয়েছেন? হ্যাঁ। ওখানে কি ছেলেটা আসতো, আপনার হাজবেন্ড আসতো? তখন আসতো না, তখন আমি আবার স্কুলে ভর্তি হয়ে গেছি। আমার আম্মু ভর্তি করাই দিল, ওখানে পড়তে শুরু করলাম। হঠাৎ করে সে তার কাজ চলে গেছে, সে এখানে থাকবে। একটা মজার জিনিস আমি বলি, মানে এটা আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে। আল্লাহ পৃথিবীতে মাদেরকে বানাইছে একরকম ভাবে, বাবাদেরকে বানাইছে একরকম ভাবে। এটা আপনারা হয়তো নিজ পরিবার থেকে অনেকখানি মূল্যায়ন করতে পারবেন। মাদের টলারেন্স লেভেল অনেক বেশি। সন্তানের অনেক রকমের ভুল তারা সামহাও
এটার সাথে কোপ আপ করে যায়, এবং এই যে কোপ আপ করে যায় এটাও এক ধরনের বড় রকমের ভুল যদি সেই সংসারে বাবা না থাকে। কারণ বাবা একটা সীমানা আছে, সে সীমানার বাইরে গেলে বাবা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে রিজিড হয়ে যায়। মা সেটা হয় না, মার অন্তর আল্লাহ অনেক বেশি মায়া দিয়েছে। কিন্তু এই যে মেনে নেওয়াটা, এই মেনে নেওয়াটাই মায়ের এই ফ্লেক্সিবিলিটি বাবা ছাড়া পরিবারে এটা কখনো কখনো ভয়ঙ্কর রকমভাবে ভুল হয়ে যায়। ভুলটা হয় তার সন্তানের জীবনের জন্যে, এবং সন্তানের জীবনে যেহেতু খারাপ সময় আসবে এই মেনে নেওয়ার কারণে, একই সাথে ওই মাও কিন্তু সন্তানের কারণে রেস্ট অফ দ্য লাইফ সাফার করে। সুতরাং বাবা এবং মা দুজনই সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। কি অসম্ভব রকমভাবে ব্যালেন্স প্রকৃতির মধ্যে। আপনি যদি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা শুরু করেন, লাইক বাবা ছাড়া পরিবার, মা ছাড়া পরিবার, হ্যাঁ সেপারেশন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, কিন্তু দুজনকেই দুই জায়গাটা থেকে সাপোর্টটা দিতে হবে। যখন ওই ব্যালেন্সিং ব্যাপারটা আর থাকে না, তখন সন্তান কিন্তু অনেক কিছু অন্যায্য দাবি হয় যার সাথে থাকে তার কাছ থেকে আদায় করে, বাবার কাছ থেকে আদায় করে, মায়ের কাছ থেকে আদায় করে। এবং ডেফিনেটলি সন্তানের ভালোর জন্যে এই অন্যায্য দাবিগুলো মেনে নেওয়া কখনোই উচিত না, কখনোই উচিত না। এরকম একটা ছেলে যার, ওর কথা যদি সত্য হয়ে থাকে, ও ফিউচার জানে না, ও কোথায় কার সাথে কি করেছে, এবং তারপরেও ওর মা ওকে আলাদা একটা শেল্টার দিয়ে, আলাদা একটা জায়গা দিয়ে রেখেছে, মায়ের জায়গা থেকে এটা হয়তো স্বাভাবিক। কিন্তু বাবা হলো কি সেটা করতো? বাবা হলে ডেফিনেটলি সেটা করতো না। এবং বাবা হলে যেহেতু করতো না, এটা সন্তানের মাথাতে ওই মেসেজটা থাকতো যে আমার বাবা তো এটা মেনে নেবে না। সুতরাং সন্তান এটা করতে গিয়ে 100 বার চিন্তা করতো। সো দেখেন এটার পরে কি দাঁড়াইছে। জি, তারপরে তারপরে যখন আমি সবকিছু রুম টুম নিলাম, নেওয়ার পর ওখানে থাকা শুরু করলাম। তারপরে আমার এই মামাতো বোনরা সবাই মানে বুঝা যা ওর হয়েছে, ফুফু বাদ দেন, যা হয়েছে মানে আমার আম্মুরে বুঝাচ্ছিল। হুম। আর আমার অভিযোগটা হলো, আমার আম্মুর কাছে বরাবর আমি এটা মানে হেরে বলতাম, মানে আমার কিছু বলতে আসলে বলতাম যে তুমি যদি আজকে দ্বিতীয় বিয়েটা না করতাম, আমাদের জীবনটা এলোমেলো হতো না, ওই আমাদের বাড়ির জমি যেমন বিক্রি করতাম না, আজকে আমরা ঢাকা শহরও আসতাম না, এত কিছু আমি চিনতাম না। এটা একটা বড় সমস্যা। কিন্তু বাবা মায়ের ফল্টি কোনো পজিশন যদি সন্তানের চোখে পড়ে, সন্তান তখন এটা সুযোগ নেয়। সন্তানের তো একটা ম্যাচুরিটি বয়স চলে আসে ক্লাস 6-7 পরে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সে যদি বুঝে যে আমার বাবার সারাউন্ডিং থেকে বাবার একটা ফল্ট পজিশন আছে, মায়ের সারাউন্ডিং থেকে মায়ের একটা ফল্ট পজিশন আছে, তাহলে সে তার স্বার্থ বা তার ইন্টারেস্ট আদায় করার জন্য ওই ফল্টি পজিশনটাকে বারবার পোক করতে থাকে। এবং প্যারেন্টিং আসলে খুব টাফ একটা জব। ফল্টি পজিশন নিয়ে সন্তান সামনে ফেস করাটা খুব ডিফিকাল্ট আসলে, হ্যাঁ। এবং সন্তানের সামনে পার্সোনালিটি স্ট্রিক রাখাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, সেকেন্ড বিয়েটা না করলে তুমি এটা হইতো না। তারপর 5-6 মাস পরে থেকে ছেলে আমার কাছে মানে আমার বাসায় আসা শুরু হয়ে যায়। আমার তখন আরো রাগ, জামাই বিয়ে করছে তাহলে তো জামাই দায়িত্ব নিবে, আমার তো আর কিছু দেওয়ার দরকার নেই। ওর সে তো বেকার, সে দিবে কোত্থেকে? আমার আম্মু যখন এই ছেলেটাকে কাছ থেকে দেখলো নামাজ টামাজ পড়তেছে না, আমার মারও মায়া লেগে গেছে। কারণ বেকার, ঠিক আছে, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্রভাবে কথা বলে। আমাদের এলাকায় যেখানে আমরা থাকতাম না, সবাই বলে ওর মতন ভালো ছেলেই হয় না। হয়তো এখন কাজ শিখছে, এখনো মানে কিছু করতে পারে নাই। তখন আমার আম্মু বললো ঠিক আছে, তুমি যে বিয়ে করছো তোমার ফ্যামিলি জানে? মানে আমার আম্মু বলে, কয় না আমি বলি নাই, আস্তে আস্তে বলে দিব। তখন আমার কাছে থাকা শুরু হলো। তো ও বললো আমি তোমাকে বিয়ে করিনি, আমি তোমার কষ্টে বিয়ে করছি। তবে আমার আম্মু তোর প্রতি রাগ। আমার আম্মার বলছে মা মাফ করে দেন, ওকে দাও আম্মুরে ডিরেক্টলি মা বলছে। তারপর তখন মনে করেন যে আমার আম্মু মাথা ছুঁয়ে বলছে যে আমি কখনো মিমকে ছেড়ে যাব না। আমার আম্মু মাঝে মাঝে ওর হাত খরচের জন্য 500 টাকা দিত। কোনো সিগারেট বিড়ি কোনো নেশা জাতীয় কিছু করতো না। তখন আমি স্কুলে ভর্তি হলাম, পড়াশোনা শুরু করলাম। আমি আসার পর পরে না বাড়িটার আশেপাশে দেখতো ওই চিপায় ওই চিপায় কথা বলে ফোনে। একদিন আমি স্কুল থেকে আসার পরে রাস্তার এখানে দাঁড়াদের ফোনে কথা বলতেছে, হেসে হেসে কথা বলতেছে। বিয়ের কতদিন পরে? 6 মাসে যায়নি। পরে আমি কি করলাম, ওর সিমটা খুলে আমার ফোনের সিমটা লাগালে ইমোর মধ্যে গেলে নাম্বার দিলে তো অটোমেটিক চলে আসে, বসে যায় না? তো চলে আসে সিমটা। আসার পরে ভাইয়া দেখলাম মাহি নামে 2টা মেয়ে। তারপরে যা হয়েছে হলো, এলাকার মধ্যে মেয়ে থাকে না, যে মেয়ের সাথে বড় বোনের সাথে প্রেম করছে, এই মেয়ে ছোট বোনের সাথে প্রেম করছে। তো এগুলোর তো বিয়ে হয়ে এগুলো জানলেন কিভাবে আপনি? কিভাবে জানছি? সবাই যে ফোন হ্যাক করলাম, ভয়েস রেকর্ড, ফোনের মধ্যে অটো রেকর্ড চালু ছিল। সিম দিয়ে তো কল রেকর্ড পাওয়া না না, এটা ওর ফোন থেকে পাইছি। ভুলে 1-2টা থেকে যায় তো ডিলিট করে নি। হ্যাঁ, ওই সময় আমি কেমন ফোন টিপতে টিপতে এই রেকর্ড গুলো আমি পেয়ে গেছি। আপনারা এই যে গল্পের এই পর্যায়ে এসে এতটুকু শুনে অনেকেই ওকে জাজ করবেন না, যে এই মেয়ে না জেনে শুনে বিয়ে করছে, এই মেয়ে না জেনে শুনে এটা করছে, এই মেয়ের জীবন এটাই হওয়া উচিত, এই মেয়ে এরকম সেরকম অনেকে আজে বাজে মন্তব্য করবেন। বাট আমি আপনাদেরকে একটা কথা বলি, এর চাইতেও সরল, এর চাইতেও বোকামো
অ্যাক্টিভিটি দিয়ে ভরা বাংলাদেশ, ভরা। আমি আপনাকে বলতেছি, আমরা এই গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসি একটাই কারণে, একজনের ভুল থেকে যাতে আমরা সচেতন হই। এবং এখানে প্রেমে পড়ে গেছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে এই জিনিসগুলো হয়েছে, এগুলো অনেক হতেই পারে। আমি যদি বলেন এটা, হ্যাঁ, আপনি এক একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আপনার এক একটা এথিক্সের জায়গা থেকে আপনি যদি বলেন এটা হওয়া উচিত হবে না, এটা ঠিক আছে, সব এথিক্সের জায়গা থেকে, কিন্তু তারপর অনেক সময় হয়ে যায় মানুষের জীবনে। কিন্তু বিয়ে একটা পরিণত ডিসিশন, এবং এই ডিসিশনে যাওয়ার আগে এইভাবে কোন একটা ছেলেকে বা কোন একটা মেয়েকে জীবনে জায়গা দেওয়া, এটা ভুল। এই জায়গাটা আমি বহুবার আমার বিভিন্ন অনুষ্ঠানে দেখিয়েছি। তো আপনি এগুলো পেয়েছেন? হ্যাঁ, তারপরে হ্যাঁ, পাওয়ার পরে আমি যখন রেকর্ডগুলো দেখি, আমি প্রমাণগুলো নেই, নেওয়ার পরে তখন আমার মাথায় ঢুকছে যে এবার থেকে বিয়ের কথা বলে দিব, আমি আর চুপ থাকবো না। কিন্তু এগুলো তো ওর অতীত, এগুলো নিয়ে আপনি কেন না, টানাচ্ছেন? অতীত অতীত হয়েছে হলো যে এক্স গার্ল প্রেম করছে, ওকে, তাহলে বিয়ের পরে কথা বলা উচিত হয়েছে। সে মেয়ের স্বামী আছে, বিদেশ থাকে, তার তো ওই মেয়েদের সাথে কথা বলার অন্যায় না? এটা তো অনেক বড় অপরাধ। এগুলো আপনি সত্যি সত্যি বের করছেন? সত্যি বের করেছি। আচ্ছা, বের আমি করার পরে বলবো আপনি ওর কি করলেন? এগুলো আমি আর এগুলো আমার কলেজ লাইফের ফ্রেন্ড, এগুলা বুঝাইছে। এগুলো বোঝানোর পর আপনি মেনে না, নিয়েছেন? মেনে নেই, মানে আমার সবাই বলে একটা বাচ্চা নিলে তোর আর এই সমস্যাগুলো হবে না, আর প্রেম করবে না, আর ফ্যামিলিকে জানাবে। এগুলো হচ্ছে আরো বড় ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, ভুল সিদ্ধান্ত, অবশ্যই ভুল সিদ্ধান্ত। হাজবেন্ড কিছু করে না, তখনও বেকার ছিল, বেকার। আপনিও নিজেও কিছু করেন না, ক্লাস 7 এটা পড়েন। আমর দিয়ে চলতেছি। এখন কথা হলো সে ধরা খাইছে, ছেড়ে দিলে কি সমাধান? আমার তো তাহলে তো আমিও তো ডিভোর্সি হয়ে গেলাম। তেমন আম্মুরও কথা হয়েছে কি যে কি করবো জানি না, তোর বেকার। যখন বেবিটা হয় আমার সাথে এমন একটা সিক্রেট করলো, করার পর সে রাখবে না, ব্যাস এটা হের বাচ্চা না, এটা না ওর। আবার হ্যাক করি, ছবি তুলে ওই ওর ফ্রেন্ডরা যারা আছে না, সবাইকে ছবি দেওয়া শুরু করে দিই। আর ও মনে করেন সবগুলো দেখে, আর আমার কাছে অনেক প্রমাণ আসে। ওই এর সাথে কথা বলে, আবারও টান দিয়ে, আবারও দেখি সেম ওই মেয়েদের সাথে কথা বলে। আপনি প্রথম ছেলেটা থেকে স্মার্টলি বের হয়ে আসছিলেন, এর থেকে বের হয়ে যান না কেন? না, আমি আসলে বুঝিনি। আপনি আসলে বুঝেন নাই। আর সত্যি বলতে যে বললাম না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ছোট থেকে একটা জিনিস বিশেষ করে, যারা নামাজ পড়ে না তাদের মন দিল ভালো থাকে, ঠকারও চিন্তা ভাবনা থাকে না। তো ওটাই আমি বিশেষ করছি, আসলে আর কিছু না। যে বা টাকা বা সুন্দর, আমি যখন রিলেশন করছি না ভাইয়া, বিশ্বাস করেন আমি তার চেহারার দিকে তাকাইনি। 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে, মানুষ ভুল করে, হ্যাঁ, ভুল বলে তবে আমরা মানুষকে তো কোনো না কোনো আচরণ দিয়েই জাজ করি। মানুষের ভেতরে আমি জানি আমার অন্তর কেমন, আমি তো জানবো না আরেকজন মানুষ তার অন্তরের কি আছে। সুতরাং তার বাহ্যিক অ্যাক্টিভিটি দিয়ে থেকে তো আমাদের তার জাজ করা উচিত না। তারপরেও একটা কথা হচ্ছে, তার বাহ্যিক অ্যাক্টিভিটি তো তার পার্সোনালিটি, তার অ্যাটিটিউড। সো একটা ভালো কাজ করছে সে, সেটা থেকে আপনি জাজ করছেন, সেটাতে ভুল কিছু নাই। কিন্তু তার মানে এই না যে এইটাই শুধুমাত্র জাজ করার জন্য এনাফ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, তাকে জাজ করতে যাবেন কেন? আপনি নিজে কি ঠিক করছেন? আপনি একটা ছেলের বাড়ি ঘর কোথায় জানেন না, সেই ছেলে একটা বেকার, ভুল, এটা আমি স্বীকার আপনি করি। গিয়া তাকে বিয়ে করে ফেললেন। একটা বেকার ছেলেকে, আর এখানে দেখেন ওনার বয়সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বড় বলছি, 14 বছর বয়সে জাজমেন্টে যাওয়াটা খুব মুশকিল। তবে এই ভুলগুলো আমাদের সমাজে অহরহ করে মেয়েরা, ছেলেরাও করে। ইমোশনাল ফুল যেটাকে আমি বলি, হ্যাঁ, আবেগী বোকামো। এবং এই বোকামো এগুলা এই বিয়ের ব্যাপার বলেন, ক্যারিয়ারের ব্যাপার বলেন, এডুকেশনের ব্যাপার বলেন, এগুলোতে একবার চির ধরে গেলে সেই চিরটা থেকে বের হয়ে আসা খুব কঠিন, খুবই কঠিন, ভয়ঙ্কর কঠিন। ওই মেয়েগুলোকে আপনার পারিবারিক বিষয় জানায় আপনার লাভটা কি হবে? না, ওদেরকে আমি পারিবারিক বিষয় জানাতে চাচ্ছি না, আমি ওর আপনি বিষয়ে জানাচ্ছেন তো, জানাতে চাচ্ছি। যে আপনি তা কাবিনের ছবি পাঠাচ্ছেন না? হ্যাঁ, তো এই কাবিনের ছবি পাঠালে ওই কারণ ও তান মেরে সে যে সম্পর্কগুলো করতেছে, হুম, এরা তার জানে না যে সে মেরে, সে আমাকে ছাড়বে না, কিন্তু আবার ওদের সাথে কথা বলতেছি, ধরা খেলে ফ্রেন্ড। এই যে কাজটা করছেন আপনি, এটাতে কোনো রেজাল্ট আসে? এটা রেজাল্ট একটা আসছে, ওই যে আমি তার ফ্যামিলিকে জানাইছি। তার ফ্যামিলিকে এক পর্যায়ে জানাইছেন? হ্যাঁ, জানাইছি, কিন্তু ওরা বিশ্বাস করেনি। বিয়ের কাগজ দিছি, তাও বিশ্বাস করেনি। এই যে ও কাজটা করেছে, যে ছোট বয়সে বিভিন্ন মেয়েদের কাছ থেকে তথ্য কালেক্ট করে মেয়েদের নাম্বারগুলো নিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপে বিয়ের কাবিন নাম্বার ছবিটা পাঠানো, এইটা প্রথম কথা হচ্ছে যে এটা ওর একটা মানে ইম্যাচিউর মেন্টালিটির আসলে বহিঃপ্রকাশ। ঠিক আছে, হাজবেন্ড যদি এই ধরনের সম্পর্কে জড়িয়ে যায়, একটা প্রমাণ পেলে এনাফ টু কাট দিস কাইন্ড অফ রিলেশনশিপ। জি, আপনার ফ্যামিলিকে জানালেন, তারপর? যখন ওর ফ্যামিলিকে জানায়, এ তো আইসে বাসার মধ্যে মায়ের টেপ দিয়ে মোবাইল ভেঙে ফেলছে। মানুষকে বুঝেছি কি জানেন, আরেকবারের সাথে কথা বলছে, আমি ধরছি, ফোন ভেঙে ফেলছি। তখন আমার কথা হলো যে আমি ধরা খাইছি, আমাকে সবাই সামনে মোবাইল শো দেখাবে। মামার বাসায় এগুলো করতেন, মামারা বিরক্ত? না, বিরক্ত হতো, মামারও তো আগে যেত, মারো কেন? ওই তখনই বলতো যে আমি পরকীয়া করছি, মানে অন্য ছেলের সাথে কথা বলছি। ফোন ভেঙলে তোমার ফোন শেষ না, 2 বছর পরে যাচ্ছে। হ্যাঁ, এই কাহিনীগুলো চলতেছে। কিন্তু প্রথম পক্ষের যে ভাইরা বললাম না, ওখানে ওনাদের ভাই আছে, ওই ভাইয়েরাও বলছে, যাওয়ার হয়েছে দেখ, অনেক ছেলেরা আছে, ভালো হয় না, এক কাজ কর, ওখান থেকে সরে এলে আমরা বাড়িতে দেখে বিয়ে দিব। 4 মাস হয়ে গেছে, সে বাচ্চা রাখবে না। আমি বলছি যে বাচ্চা না রাখলে আমি আসবো না, আমি কুমিল্লা চলে গেছি যাতে ও বাচ্চাটা নষ্ট না করতে পারে। আমাকে বলে কি, ঠিক আছে আমরা বাচ্চা রাখবো, তুমি ঢাকা আসো।
আমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসে। আসার পরে সে এক পর্যায়ে বলে এই বাচ্চা তো আমার না, আমি রাখবো না, আমি পরিচয় দিব না, এটা দিব না, সেটা দিব না, তুমি যদি আমাকে পেতে চাও বাচ্চা নষ্ট করে ফেলো। এক কথা আমি ওর পায়ে ভিক্ষা চাইছি, বাচ্চাটা নষ্ট করে না, তুমি এক কাজ করো, শুধু পরিচয়টুকু দিও, তুমি ওরা দেখা লাগবো না, তুমি ওর পরিচয় দিতে পারো, তোমার বাড়ি তোমাকে নিতে হবে না, আমি এই টাইপের কথাগুলো বলছি। হ্যাঁ 4 মাস, প্রায় 4 মাস 10 দিন না কতদিন ছিল এরকম নষ্ট করার পরে একটা হসপিটালও আমাকে বলছে যে ছেলে ভালো না, যে বাচ্চা নিজের সন্তানকে ফেলে দিতে তার চেয়ে থেকে জঘন্যতম ছেলে না, তুমি ছেলে থেকে সরে যাও। তো বেবিটা নষ্ট করলো, নষ্ট করার পর আমি খুব অসুস্থ ছিলাম। পরে হঠাৎ করে 20 দিন পর আমার গায়ে হাত তুলছে, তোলার পরে আমার মা এবার প্রচুর রাগ জানার পরে এই ছেলে এখান থেকে উইরাইতে পালায় চলে গেছে, এখান থেকে চলে গেছে ফার্ম গেটে চলে গেছে। তখন ফার্ম গেটে কাজ নিছে, কিন্তু বেকার ছিল না তখন, তার মাঝে কিন্তু কাজ নিছে। একজনের দোকান ছিল, সে পাশে মোবাইল সার্ভিসিং এর দোকান দিয়েছে, যেহেতু কাজ শিখছে, ওই 200 টাকা ইনকাম করলে 100 টাকা ওরে দেয়, 100 টাকা এরকম করে কন্ট্রাক্টে কাজ করতো। ওখান থেকে পালায় যায় কি করলো, আমাকে ডাইরেক্টলি যে সুপ্রিম কোর্ট না কি বলে ওখান থেকে ডিভোর্স দিয়ে দিল। ধরে ওরা কাছে ধর কি হলো, কেন হলো, কান্না করতেছে, ওরা বলতেছে যে এটা কেন হয়েছে, কেন আমি কি করছি, অপরাধ কি আমার? কয় তোমার আমার ফ্যামিলি মেনে নিবে না। মাইনে নেবে না ভালো কথা, তুমি তো আমাকে এভাবে ডিভোর্স দেওয়ার কোনো মানে এটা তো কোনো কিছু দেখতেছি না, এটা ঠিক করো নাই। এমন জোরে ধাক্কাচ্ছে, মানে আমাকে চিনে না সে। শুনতে শুনতে শুনি সে দোকান নিচ্ছে, ঠিক আছে, যে দোকানে কাজ করতো ওই দোকানটা ছেড়ে দিচ্ছে, অ্যাডভান্সের টাকা ও দিছে, দিয়ে ওই দোকান রেখে দিছে। আসলে আমি কিন্তু কিছুই জানতাম না, আমার সাথে থাকতো কিন্তু আমাকে কিছু বলতো না। হ্যাঁ ডিভোর্স দিছে, আপনি আইনের স্টাফ নেন, দেখেন কি করেন। ওই এলাকার মানুষে বললো, বলার পরে কিভাবে জানি ওই দোকানদার শুনছে যে ওনার এই ওই লোকটার সাথে একটা গ্যাঞ্জাম চলতেছে, একটা মেয়ের সাথে এই কাজগুলো, মানে শুনছে যে আমার সাথে যেটা করছে। আপনি নতুন দোকান নিছেন, আমার দোকানে এগুলো ঝামেলা চলবে না, আপনি ঝামেলা সমাধান করে তারপর আপনার দোকান খুলবেন। এদিক দিয়ে দেখেন, আমি যদি এখন আমার কাবিন তো আছে 2 লাখ টাকার, এখন আমি যদি মামলা দেই তাহলে 2 লাখ টাকা আমাকে দিতে হচ্ছে। ওদিক দিয়ে সে মার্কেটে দোকান নিছে, ওখানে আরো 1 লাখ টাকা পাবে। হ্যাঁ দোকানও খুলতে দিচ্ছে না, তাহলে সে একটা ঝামেলা পড়ে গেল। হঠাৎ করে ভাইয়া বলতেছে কি আমাকে মেনে নিতে, আবার বিয়ে করাবে। তারপরে এর ফ্যামিলি হঠাৎ করে আমাকে মাইনা, পরে নতুন করে আবার বিয়ে হলো। ডিভোর্সের কয়দিন পরে? 3 মাস কমপ্লিটলি হয়নি। তখন আমার হাজবেন্ড আমার সাথেই থাকতো, তারপরে হঠাৎ করে বলে কি আমার না এখান থেকে যাতায়াত, মহাখালী থেকে নাকি ফার্মগেট যাতায়াত করতে ওর কষ্ট হতো। হ্যাঁ কইছে আমি এখান থেকে যাতায়াত করতে পারবো না, আমি ওই জায়গায় থাকবো। মোবাইল সার্ভিসিং করতে মেয়েরা আসে, নাম্বার দিয়ে যায়, এই নাম্বারে ওরা চ্যাটিং প্রেম ভালোবাসা শুরু করে দেয়। আপনি তখন কোথায়? আমি তখন এই যে মহাখালীতে। আপনাকে রেখে সে ফার্ম গেটে থাকতো? হ্যাঁ ফার্মগেটে থাকতো। যে ছেলে জিম করে নাই, মানে শুকনো ছিল, সে জিমে ঢুকলো। হ্যাঁ আলাদা ভাষা ছিল। হ্যাঁ কিন্তু ভাই ওই যে কোনো অবহেলা ছিল না, ধরেন আমিও ঠিক ছিলাম, বাহিরের মেয়েরও ঠিক ছিল, আমি বুঝতে পারিনি যে সে পরে, আমি তো জানি মেয়েদের সাথে কথা বলাটা নেশা আছে। আসলে ওর গল্প শুনে ওকে কি অ্যাডভাইস করবো বা আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বলি, মানে জীবনে যদি কোনোদিন এরকম সিচুয়েশন দেখেন যে অপর পক্ষ থেকে কোনো এক তার জায়গা থেকে এরকম মনে হচ্ছে ইটস আ কাইন্ড অফ রেস, সে অলওয়েজ এরকম করে বেড়াচ্ছে আর আপনি তার পিছিয়ে পিছিয়ে বিভিন্নভাবে তাকে আটকানোর চেষ্টা করতেছেন, এটা সম্পূর্ণ ভুল স্টেপ, ভয়ঙ্কর রকমভাবে ভুল স্টেপ। হ্যাঁ স্টেবল রিলেশনশিপে থেকে থাকেন, সেটা যদি বিবাহিত সম্পর্ক হয়, একবার তাকে আপনি বলতে পারেন যে তুমি এটা করছো, তুমি এটার জন্য সরি কিনা, তুমি এটা করছো, তুমি এটা বুঝে শুনে করছো কিনা, এটার জন্য তুমি অনুতপ্ত কিনা। যদি দেখেন যে না, মুখে বললেও অ্যাটিটিউড এরকম না, বা যদি দেখেন যে আলটিমেটলি সে এরকম না, সে এগুলোর মধ্যেই যাবে, দেন শেষ করে দেওয়াটা জরুরি। তারপর এভাবে তো চলতে চলতে প্রায় আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ট্রেনিং চলতেছিল নতুন অবস্থায়। তো যে আপনি কি করবেন, আমি কই দেখি। তখন আমি পড়াশোনা করছি, পাশাপাশি এটা করছি, তখন আমি পড়াশোনা করতে পারিনি বেশি। 8 9 পরীক্ষা দিয়ে আর পড়াশোনা শেষ, আর তোর পড়াশোনা ঢুকতেছে না মাথায় বাদ। ওকে তখন ও খরচ দিত টুকটাক, মানে মন ছেড়ে দিত, না এলে না। ওই মার কাছে যেমন আমি একাই ছিলাম, তখন তারা আমার মার খাওয়াই তো সমস্যা হতো না, আমি আমার মার কাছে এসে থাকছি, রুম ভাড়াও লাগেনি, হ্যাঁ সব ফ্রি। হঠাৎ করে আমি ফোন টিপতে আমি লক খুলে দেখি কি ও আছে না একটা মেয়ের সাথে চ্যাটিং এ অনেক কথা বলছে, বাট খারাপ কথা না, মানে রিলেশনের কথা, প্রেম ভালোবাসা এগুলাই। আমি তাকে বলছি এখনো এই নেশা, অসম্ভব, তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। যখন আমি দেখতেছি যে ও একাধিক সম্পর্কে জড়িয়ে গেছে না, তখন তো আমি ওর আশা ছেড়ে দিছিলাম, তখন আশ্বাস হারিয়ে ফেলছি। হারিয়ে তখন আমি গানের মধ্যে ওই যে নিজের ফেসবুক পেজ খুলে না, খালি ভয়েসে গান করে আমি ছাড়ি। তারপর দেখা যাচ্ছে এরপরে আমি একটা ভাইয়ের সাথে গান করছি, হ্যাঁ নিজে কিছু খরচ দিছি, ও ভাইয়ের সাথে আমি ডুয়েট গানের মধ্যে আমি ঢুকছি। আমি ওর আশা করে লাভ নেই, আমার কিছু করতে হবে, মাও আমাকে আর দেখতে পারতেছে না। তখন ওই গানের কিছু শুট করছিলাম না, ছবি কিছু ওই ফেসবুকে শেয়ার করছে, পর ও দেখছে, দেখার পরে সে আবার লাইফে একটি করে আসছে, মানে এগুলো করা যাবে না। ওকে পাওয়ার পরে আমি বলছি এটাও আমি বাদ, শেষ।
ঠিক আছে, ওই ছবিগুলো ওই 17 সালের মানে 18 সালের ঘটনার ছবিগুলো ওর ফোনে এখন পর্যন্ত রেখে দিছে। ওর স্ক্রিনশট গুলো দেখলাম, আমি কিছু এগুলো কি আমি রাখবো না, আমি নিজে ডিভোর্স দিব, আমি তোমাদের কাবিনে টাকা নিবো না, সমস্যা নেই। তখন সে আমায় বলে না না আমি প্লিজ এমন করো না, আমি মরে যাবো, এটা সেটা। সে আমাকে অনেক দুর্বলতা দেখায় আমার প্রতি। পরে গেছে আর এরকম হবে না, আমি তোমাকে বাড়িতে পাঠিয়ে দিব। সে 18 সালে বিয়ে হয়েছে, সে 21 সালে আমি বাড়িতে গেছি। ঠিক আছে, বাড়িতে গিয়ে কি পাইলেন? প্রায় 15 দিন মতন ছিলাম মনে হয়, আমাকে অনেক সাপোর্ট করছে। এরপরে বেবিটা না নিজের ইচ্ছাতে নিচ্ছে, বাচ্চা বাড়ির থেকে আসার পরে হয়েছে। হুম। বাবু যখন হয়েছে আমি বাবার বাড়িতে যাই, ও আমার কাছে থাকতো না, তখনও ব্যাচেলার বাসা থাকতো। বাবু হওয়ার পর আমি বাড়িতে যাইলাম, পরে ওরে বলতেছে যে তুমি কুমিল্লা এসে আমার মানে আমার বোনকে নিয়ে যাও। আমার ভাইয়া বলতেছে, ওই যে সৎ ভাই হুম। আনার জন্য সে গেছে। তখন বললো আচ্ছা তোদের মধ্যে কি এরকম কোনো সম্পর্ক? তখন আমি ভাইয়ার বলে দিলাম, ভাইয়া এই কাহিনী এগুলো এগুলো। তখন আমার ভাইয়া ওকে বলছে দেখো তোমার যদি ওরা ভালো না লাগে, তোমার বাচ্চাটাকে নিয়ে আমার বোনকে ছেড়ে দাও। বলো বলকে না আমি আমার বাচ্চাকে আমি মাছাড়া করবো না, এই টাইপের কথা বলে সে আমাকে ঢাকা মানে বাড়ির থেকে বুঝে ঢাকায় নিয়ে আসছে। তখন টানায় বেবি হওয়ার 1 বছর আমার সাথে ছিল। থাকার মাঝখানে যখন আমার বাচ্চা অসুস্থ, হঠাৎ করে একদিন তার ফোন আবার ধরার পরে দেখলাম যে একটা মেয়ে মানে মেয়েদের সাথে সেই রিলেশন, শুধু রিলেশন না মানে একটা বাজে যে ইমুর মধ্যে একটা মেয়েকে যখন একটা ছেলের সাথে মানে শুরু করি এ টু জেড তাদের সাথে, এবং কি অন্য মানে একসাথে 4টা প্রেম করছে। একটা মেয়ে হয়েছিল, তার রানিং স্বামী আছে, এগুলো স্ক্রিনশট অন্যায় করে যে রেখে সহ্য দিবো। করে, অন্যায় যে করে, দুজনেই সমান অপরাধী। অপরাধ। আপনি একের পর এক আপনার হাজবেন্ডের এগেইনস্টে যা বলে যাচ্ছেন, এগুলো আমার শুনতে গিয়ে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। লাস্ট ফিনিশিং এ এসে বলেন তো কি হয়েছে? তখন ও যখন সত্যিটা জেনে গেছে, তখন বিশ্বাসটা উঠে গেছে, তখন আমি তার প্রতিদিন তার ফোন চেক করি। তার কাছে মনে হতো আমি তাকে প্যারা দিচ্ছি। হ্যাঁ, আর আমার কাছে ভয় হচ্ছে আমার বাচ্চা হয়ে গেছে, আমি চাইলে কিছু আগে করিনি, আমি যা ভুলতে আগে করে ফেলছি, এখন আমার কিছু করা যাবে না। তার মাঝখানে সে বলতেছে কি তোমার এখানে আসা যাওয়া আমার সমস্যা হচ্ছে, একটা বাইক কিনে দে। তারপর আমি আবার আমার আম্মুর থেকে নিয়ে মানুষের ধার নিয়ে 1 লক্ষ টাকা ধার দিয়েছি ওকে, ঠিক আছে, ও বাইক কিনবে। কয়েকদিন 6 মাস চালাই আজ ভিতরে ভিতরে প্ল্যান করছে সে বিদেশ যাবে। আমি জানি না হোয়াটসঅ্যাপে কাউকে দিছে যে স্ক্রিনশট ছবি থাকে না, হোয়াটসঅ্যাপ না জানি ইমোর মধ্যে আমি এই ছবিটা পাইছি। তখন আমি এই পাসপোর্ট আরেকজনের ছবি দিছি, তারপর কাকে আপনার হাজবেন্ডের তো এখানে ভিসা লেগে আছে। আমি বললাম যে বিদেশ যাইতেছস, আমাকে কিছু বলছো? কে বিদেশ যেতেছে আন্তাজি কথা, আমি তো সব জানি গেছি। তখন আমার বাবুর 1 বছর পূর্ণ হচ্ছে এই বার্থডের মধ্যে। পরে বলতেছে তোমাকে সারপ্রাইজ দিব দেখে আমি বলিনি, তুমি আমার কিছু টাকা দিও ধার। তারপর টাকা যেটা দেওয়ার দিয়েছি, দেওয়ার পরে ও বলছে রোমানিয়া যাবে। চলে গেছে সে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আপনাকে নিয়ে গেছে এয়ারপোর্টে? এয়ারপোর্টে আমি নিজে নিয়ে দিয়ে আসছি। যাওয়ার পরে সে ভিডিও কলে আমার সাথে কথা বলে না। এখানে আমি খুব সমস্যা আছি। কি সমস্যা? আমি তো ভয় পাইছি যে ওরা নাকি দালালে আটকে রাখছে, বুঝছেন? কেন? আরো 2 লাখ টাকা দিলে তারপর রোমানিয়া পাঠাবে। তখন আমিও তো ভয়ে কান্নাকাটি করতে করতে শেষ। তারপর আমি তার বাড়িতে গেছি। পরে ওর মার ফোনটা আমি হাত দেওয়ার পরে দেখি কি জানেন, ওর মামার কাছেও গেছে, সৌদি আরব গেছে। আমি ওদিনই জানতে পারি যে সৌদি আরবে গেছে, আসলে সে রোমানিয়া যায়নি। পরে আমি ফোন, আপনার হাজবেন্ড গেছে কতদিন আগে সৌদি আরবে? আমার হাজবেন্ডে গেছে হলো 23 জানুয়ারি গেছে। 23 জানুয়ারি মানে কি 2025 সালের? না, কত 23 সালে? সালে। 2023 সালে হ্যাঁ, বাংলাদেশে আসছে? একবার আসেনি। এই 2 বছরে আপনাদের সম্পর্ক কি আছে না নাই? না মানে সম্পর্ক শুধু ডিভোর্স হয়নি, এছাড়া নাই। ডিভোর্স না ভরণ পোষণ, একটা বেবি দেখলেন ছোট, ওটার কোনো দায়িত্ব ভরণ পোষণ নাই। এরপরে যা হইলো লাস্ট কমিউনিকেশন কি হয়েছে আপনার হাজবেন্ডের সাথে? কবে কথা হয়েছে? লাস্ট কথা কি প্রায় মাঝে মাঝে ধরেন 15 দিন পরে একবার ফোন দিবে। এখানে ফোন দেয়? ফোন দেয় 15 দিন পরে। ও মামলা করছিলাম আমি আবার ওর নামে, ও জানে এটা। জানার পরে কিসের মামলা করেছেন? মামলা করেছি যে বাচ্চার ভরণ পোষণ দেয়নি। হ্যাঁ আমার বিদেশ থাকা অবস্থায় আপনি মামলা করেছেন? হ্যাঁ মামলা করেছে, ও ভরণ পোষণ দেয় একদমই যোগাযোগ মানে আমার চেহারাই সে দেখতে পারে না। সে যাওয়ার পরে এত কিছুর পরে কেউ কারো চেহারা দেখে? আমাকে সে দেখতে পারে আপনার না। বয়স কত এখন? এখন আমার ওই যে 25 বছর। আপনার এখন তো বোঝা উচিত। হ্যাঁ, এখন আমি বুঝছি, ওইসব হারিয়ে বুঝছি। আমার বুঝা আসলে আপনি র্যান্ডামলি রিপিটেডলি তাকে ধরার চেষ্টা করছেন, আর সে মাগুর মাছের মতো হাত থেকে পিছলায় বের হয়ে গেছে, তারপরে ছাই দিয়ে ধরার চেষ্টা করছেন, তারপরে আবার পিছলায় বের হয়ে চলে গেছে। এই কানামাছিটা না খেললেও তো হইতো। পারতো। হ্যাঁ আসলে আমি মানে এমন সময় বুঝতে পারছি সব হারাইয়া বুঝছি। কারণ ও শুধু মানে কি বলবো, ও আমাকে রাস্তার মেয়ের থেকে শুরু করে হ্যাঁ মানে এমন গালি বিদেশ যাওয়ার পরে। শোনেন আমি বলি, হাজব্যান্ড ওয়াইফের লাইফে, কনজুগাল লাইফে এই ধরনের অনেক ঘটনাই ঘটে, এগুলো আর এগুলো বলার দরকার নাই। বাট বটম অফ দ্য স্টোরিটা কি আসলে? বটম অফ দ্য স্টোরি হচ্ছে, স্টোরি হলো কি জানেন, মূল কথা হলো ও আমাকে ভালো লাগে না, মানে ও আমাকে না, এই এটা দেশ- বটম অফ দ্য স্টোরি না। না ও এটা বটম অফ দ্য ভালো শোনেন বটম অফ দ্য স্টোরি হচ্ছে 14 বছর বয়স এনাফ না বিয়ে করার জন্য, নাম্বার 1। মেন্টাল ম্যাচুরিটি জায়গাটা ঠিক ছিল না। সো নাম্বার 2 হলো এমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এমন কাউকেই বিয়ে করা উচিত না যেই ছেলের পারিবারিক খবর আপনারা জানেন না, যে ছেলে কোথায় বা যে মেয়ে কোথায় বড় হয়েছে, কিভাবে হয়েছে, জেনে শুনে সিদ্ধান্ত নিলে সেটা ডিফারেন্ট কেস। বিয়ে ব্যাপারটা আমার খুব কোথায় জানি শুনেছিলাম আমি, যে এটা আমি অনেকবার বলেছি,
এই ভুলগুলো কিন্তু আসলে এরকম না যে আমি করিনি আপনি করেননি, যারা শুনছেন তারা করেননি, ইনক্লুডিং সবাই। এটা হয়ে যায় আমাদের জীবনে, শুধু 14 বছর না, এটা আসলে আপনার অনেক সময় 40 বছরের গিয়েও এ ধরনের ইমোশনাল ভুল হয়ে যায়। ভুল হওয়াটাই স্বাভাবিক মানুষের জীবনে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে অ্যাটলিস্ট আমাদের এই ভুলগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। বিয়েটা দুটো পরিবারের বন্ধন, বিয়েটা শুধু দুইজনের বন্ধন না। হ্যাঁ, অনেক আবেগের বশবর্তী হয়ে, অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে আমরা ভাবি যে ওই মানুষটাকে ছাড়া আমার জীবনটা কোনোভাবেই চলবে না। বিশ্বাস করেন, আমি আবারও বলতেছি আপনাদেরকে, মানে বিশ্বাস করেন, এর চাইতে বোগাস আপনি যদি বিলিভার হন, একমাত্র আল্লাহকে ছাড়া আপনার দুনিয়াতে কাউকে চলবে না। এছাড়া আপনার চলবেই, আল্লাহ চালাবি, কোনো না কোনোভাবে চালাবি। কিন্তু এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা, এই যে মায়াটা, এই যে তোমাকে ছাড়া, তোমাকে না দেখলে আমার দুনিয়া উথাল বাতাল হয়ে যায়, এটা সাময়িক। আপনার এমনও সময় আসবে যে সময়টাতে আপনি ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবেন এবং এমনও মনে হবে যে না, আই ক্যান ব্রিথ, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না এই মানুষটাকে ছাড়া। বিশ্বাস করেন, জাস্ট আল্লাহর উপর তাওয়াফ করে আপনি শুধু হালটা ধরে রাখেন যে ইউ নিড টু সার্ভাইভ বাই এনি মিনস। এমন একটা সময় আসবে জীবনে যে মনে হবে যে এত ফানি ছিল বিষয়টা, এত হাস্যকর ছিল বিষয়টা। আপনাকে জাস্ট মনে করতে হবে জীবনে একটা ঝড় চলতেছে, ঝড়টা থামবে। এবং আমরা এই ইমোশনাল মোমেন্টে যদি জীবনের কিছু সিগনেচার ওয়ার্ক থাকে, লাইক বিয়ের মতো, বিয়ে করা বা ক্যারিয়ারের ডিসিশন নেওয়া, স্টুডেন্ট লাইফের ডিসিশন নেওয়া, এই জিনিসগুলো যদি ইমোশনালি ভুল করি, এগুলার এমন ব্রেক হয়ে যায় যে এগুলার কখনো রিকভারি হয় না। ধরেন এই মেয়েটার ক্ষেত্রে আমি যদি বলি, 25 বছরের বয়সে ওনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, যে মেন্টাল ব্রেকডাউনটা হয়েছে, সেটা রিকভারি করতে অনেক সময় লাগবে। আদৌ রিকভারি হবে কিনা সেটা একটা বিগ কোশ্চেন। কিন্তু ও যে বাবা ছাড়া বড় হলো, একই ঘটনা কিন্তু সন্তানের ক্ষেত্রেও হচ্ছে। সো এই ভুলের রেজাল্টটা হচ্ছে ভয়ঙ্করভাবে জেনারেশন টু জেনারেশন ক্যারি করা। বিষয়টা এমন না যে ওই একটা ম্যাচিউর বয়সে এসে ওর জীবনে এর চেয়ে তো খারাপ ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ, পারতো, কিন্তু যেই ঘটনা আসলেই খারাপ হওয়ার সম্ভাবনা আছে, যেই সিচুয়েশনে আসলেই একটা ভয়ঙ্কর রকমের রিস্ক হয়ে যায় এবং সেটাকে অ্যাভয়েড করা যায়, তো আমি সেটাকে অ্যাভয়েড কেন করবো না? এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, আপনি গল্পটা কেন বললেন আজকে বলেন তো? আপনার কাছ থেকে একটু শুনে শেষ করি। আপনি যার কথা এখানে বলেছেন, এটা কিন্তু একটা বলে নিই আমি, এটা কিন্তু একপাক্ষিক বলা। হ্যাঁ, এটা সম্পূর্ণ একপাক্ষিক বলা। আপনার হাজবেন্ড যদি দেশের বাইরে থেকে কখনো বাংলাদেশে এসে আমাদেরকে এখানে বলতে চায়, যে আমিও বলতে চাই, ওর এগেনস্টে আমার অনেক কিছু বলার আছে, আপনার হাজবেন্ডেরও সুযোগ থাকবে। Okay. আমাদের গল্পে আমরা সবসময় একটা কথা বলি, যখন কোনো পার্সন কোনো তার স্টোরি বলে, এটা আমরা ইনভেস্টিগেট সরজমিনে গিয়ে করতে পারি না, যেটা আমাদের ডিসক্লেমারে স্পষ্ট করে বলা আছে। সেখানে যদি কোনো পার্সনের এগেনস্টে কমপ্লেইন আসে বা সেটাকে একদম একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার কোনো যুক্তি নাই, কারণ এগুলো একপাক্ষিক বলা। আপনিও আপনার গল্প বলতে গেলে দুনিয়ার সবাইকে আপনি ভিলেন বানাবেন, আপনি নিজে হিরো হয়ে থাকবেন গল্পে, এবং আমি বলতে গেলে তাই করবো। সেগুলো একপাক্ষিক বলা। বাট যে পার্সনকে নিয়ে বলা হচ্ছে, তার যদি বক্তব্য থাকে যে না, আমার বক্তব্য আছে, আই ওয়ান্ট টু এক্সপোজ মাইসেলফ, আমি নিজেকে দেখিয়ে ওর মতো করেই আমি বলতে চাই, তাহলে তার দরজা সারা জীবনের জন্য ওপেন আছে, যে গল্প প্রচার হয়েছে তার প্রেক্ষাপটে। সো ইউ ক্যান কাম টু আস, এটা আপনার হাজব্যান্ডের জন্য ওপেন থাকলো। বাট এই গল্পে উনি যা বলেছেন সেগুলোর কোনো কিছুই ডকুমেন্টেড প্রুভেন ওয়ার্ড না। সুতরাং এটা বিশ্বাস করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আপনি গল্পটা কেন বললেন ছোট্ট করে আমাকে একটু বলেন তো। গল্পটা বলেছি যাতে আমার মতো এরকম ভুল কেউ না করে। আপনার ভুলটা আর কোথায়? আমার ভুল অবশ্যই যে ওর একাধিক অপরাধ দেখেও আমি তার পিছনে সঙ্গ ছাড়িনি। এক্স্যাক্টলি। অপরাধ আমার এটাই। আর এই অপরাধের বলি হলো আমার বাচ্চাটা। হ্যাঁ, আমার মতো জীবন পেয়েছে। তো এখন আপনি কি করেন? কিছু করেন? হ্যাঁ, আমি এখন ইন্স্যুরেন্স একটা কোম্পানিতে আছি। কাজ করেন, রুটি রুজি নিজেই চালান? হ্যাঁ, আমি ওর